এবার তাহলে আপনি কি বলবেন স্যার? আমার এই জিজ্ঞাসাবাদের পর এই কেসের সত্যটা পাল্টে গেল, হ্যাঁ কি না? এখানে উপস্থিত আছেন এই কেসের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী শ্রীমতী পুণ্যলক্ষ্মী মজুমদার। আমি তাকে ডেকে নিতে চাইছি। পুণ্যলক্ষ্মী দেবী, যদি আপনি কাঠগড়ায় আসেন তাহলে খুব ভালো হয়। সাক্ষী পুণ্যলক্ষ্মী মজুমদার হাজির। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার ভরসা আছে আপনি গীতা ছুঁয়ে যে শপথ বাক্য পাঠ করেছেন তার অন্যথা আপনি করবেন না। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শালুক আপনার কে হয়? শালুক আমার নাতি, আমার মেয়ের ঘরের সন্তান। আচ্ছা, শালুকের মায়ের নাম কি? ভারতী। আচ্ছা পুণ্যলক্ষ্মী দেবী, ভারতী দেবীর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল? এই কেসের সঙ্গে আমার মেয়ের মৃত্যুর কি কারণ, কি সম্পর্ক, আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। যখন আমার মেয়ে মারা যায় তখন আমার নাতনির বয়স ছিল 2 বছর। আমি তাকে নিয়ে আমার কাছে চলে আসি এবং সেই থেকে তাকে আমি লালন পালন করতেছি। তাই এই কেসের বিচারের সঙ্গে আমার মেয়ের মৃত্যুর কোনো সম্পর্ক থাকতে পারে না। তাইলে কেন আমার মেয়ের মৃত্যুর কথা আমাকে বলতে হইব, এটাই তো আমি বুঝতে পারতেছি না। অবজেকশন ইওর অনার, উনি একজন সিনিয়র সিটিজেন। ওনাকে আমরা যে কোর্টে ডেকেছি সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য, সেটাই আমাদের কাছে যথেষ্ট বিড়ম্বনার। কিন্তু আমার বিপক্ষীয় বন্ধু বোধহয় সমস্ত কিছু ভুলে এমন কিছু প্রশ্ন করছেন ওনাকে, আমার মনে হয় যেটা অত্যন্ত দুঃখজনক। একজন মায়ের কাছে তার মৃত সন্তানের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার থেকে বেশি মর্মান্তিক বোধহয় আর কিছু নয়। উনি যেভাবে ওনার মৃত মেয়ের সম্পর্কে জানতে চাইছেন, আমি জানি না, আমি বুঝতে পারছি না সেটা কিভাবে এই কেসের সঙ্গে যুক্ত বা সেটার কি কারণ হতে পারে। আমি আমার বিপক্ষীয় বন্ধুকে একটু মানবিক হতে অনুরোধ করছি। অবজেকশন স্যার, আমি কাকে কখন কিভাবে কোন বিষয়ে জেরা করে সত্য প্রতিষ্ঠা করব সেটা যদি আমার বিপক্ষীয় বন্ধুর গাইডলাইন মেনে চলতে হয় স্যার, তাহলে মনে হয় আমার ওকালতি করা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আমি দেখেছি যখনই আমি কাউকে জেরা করে সত্য প্রতিষ্ঠা করতে চাই, আমার বন্ধু সত্য প্রকাশ হবার ভয়ে কেমন কেঁচোর মতো গুটিয়ে যান এবং ক্রমাগত আমাকে বাধা প্রদান করতে থাকেন। অবজেকশন ইওর অনার, উনি আদালত কক্ষে জনসমক্ষে দাঁড়িয়ে যে ধরনের কথা প্রয়োগ করছেন, যে শব্দ প্রয়োগ করলেন উনি আমার সম্পর্কে, সেটা অত্যন্ত অসম্মানজনক এবং শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আইনের ক্ষেত্রেও অবমাননাকর। আমার মনে হয় উনি কোনোভাবেই কোনো অবস্থাতেই আমাকে কেঁচো বলতে পারেন না। উনি যখন ওনার সাক্ষ্য গ্রহণ করছেন তখন আপনি বাধা দেবেন না, ওনাকে ওনার কাজ করতে দিন। আর আপনাকেও বলছি, পার্থবাবু বা অন্য কেউ অপমানিত হন এমন কোনো শব্দ প্রয়োগ আপনি করবেন না। সরি স্যার।
হ্যাঁ, পূর্ণলক্ষ্মী দেবী, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আপনি তার উত্তর দিন। আপনার মেয়ের মৃত্যু হয় কিভাবে? মায়াটার শরীর ভালো ছিল না, সে নিজের প্রতি কোনো যত্নই নিত না, না খাইয়া থাকতো, শরীরের ওপর যত্ন নিত না। এই করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়ল। 2 দিনের জ্বরে, পেটের অসুখে মেয়ে আমার মারা গেল। সে যখন খুব অসুস্থ ছিল, তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে ডাক্তার পর্যন্ত দেখায়নি। তারা অসুখের গুরুত্ব বুঝতে পারে নাই, না আমার মায়ের কোনো গুরুত্ব দেয় নাই, সেটা আমি ঠিক বলতে পারব না। আমার মায়াটার মনে কোনো শান্তি আসিল না, মানে তার স্বামী কোনো খোঁজ খবরই তার নিত না। মেয়ের মৃত্যুর খবর পাইয়া আমি ছুটে যাই, তারপর আমার রাত্রিরে রিয়া আমি চলে আসি। তাহলে তো তখন দেখনের কেউ ছিল না। আমি গিয়া দেখি মা মা করে চিৎকার করতেছে, তারে বুকে করে তখনই আমি চলে আসি। স্যার, ওনার এই কথা থেকে প্রমাণিত হচ্ছে যে ওনার জামাই ডক্টর অবিনাশ সেন, অর্থাৎ ঐশ্বর্যর বাবা ডক্টর অবিনাশ সেন, উনি কোনো দেখভাল করতেন না স্ত্রীর প্রতি। তাই ওনার মেয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ স্যার, ডক্টর অবিনাশ সেন কোনো যত্নআত্তি করতেন না নিজের স্ত্রীকে। স্যার, আমরা ভারতী দেবীর আত্মার প্রতি সহমর্মিতা জানাচ্ছি, কিন্তু যখন উনি এক্ষুনি বলেছেন, তখন আমরা সবাই বিশ্বাস করছি যে ডাক্তারবাবু হচ্ছেন তার স্ত্রী ভারতী দেবীর মনোকষ্টের অন্যতম কারণ। আর আজ ঐশ্বর্যের মায়ের মনোকষ্টের কারণ, ঐশ্বর্যের মনোকষ্টের কারণ, কারণ তিনি ঐশ্বর্য এবং আবিরের বিয়ে দিয়েছিলেন নিজের হাতে। শাহরুখের কাছ থেকে ডিভোর্স পেপারে সই গ্রহণ করেছিলেন। তারপরও তিনি ডাক্তারবাবু ঐশ্বর্য এবং আবিরের সম্পর্ক ভাঙার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন। স্যার, আমি এই কথাটা উত্থাপন করলাম এই কারণেই যে ওনার মানসিক গঠন কেমন, তার চরিত্র কেমন ডক্টর সেনের, সেটা আপনাকে বোঝানোর জন্য। স্যার, একদিন উনি শাহরুখের মাকে অবহেলা করেছিলেন, আর আজ ঐশ্বর্যর মাকে অবহেলা করছেন। নিজের স্ত্রীকে অন্যায়ভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইছেন। ঐশ্বর্যকে, অর্থাৎ তার মেয়েকে, তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। তার মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দেবার চেষ্টা করছেন। স্যার, আমি মনে করি ডাক্তারবাবু একজন মানসিক রোগী এবং তিনি জীবনের সর্বক্ষেত্রে যখন যাকে মনে হয়েছে তাকে ব্যবহার করেছেন, তারপর তাকে নিংড়ে ছিপড়ে নিঃস্ব করে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এটাই ডাক্তারবাবুর একমাত্র লক্ষ্য, জীবনের লক্ষ্য। অবজেকশন, ইওর অনার। আমি কয়েকটা বক্তব্য পেশ করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয়। আপনাকে অনুমতি দেওয়া হলো। আমার বিপক্ষীয় বন্ধু এমন কয়েকটা শব্দ ব্যবহার করেছে সেটা আদালতের পক্ষে খুব অবমাননাকর এবং যেটা সেই মানুষগুলোর জন্য খুব অপমানজনক। উনি প্রথমে বলেছেন যে
ঐশ্বর্যর বাবা তিনিই নাকি দায়ী মেয়ে নষ্ট হয়ে যাওয়ার জন্য, মেয়ের জীবন শেষ হয়ে যাওয়ার জন্য। ঐশ্বর্য ডাক্তারবাবুর নিজের মেয়ে, এই কথা উনি বারবার বলেছেন। কিন্তু শালুকও ডাক্তারবাবুর নিজের মেয়ে, সে কথা কিন্তু ওনার মুখ থেকে একবারও বেরোয়নি। দ্বিতীয়ত, উনি ডাক্তারবাবুকে মানসিক রোগী বললেন। এই শব্দটা কি উনি উচ্চারণ করতে পারেন আদালত কক্ষে দাঁড়িয়ে বিচারকের সামনে? আমি যতদূর জানি আমার বিপক্ষীয় বন্ধু একজন উকিল, উনি ওকালতিটা পাশ করে এখানে এসে দাঁড়িয়েছেন। উনি তো বোধহয় ডাক্তার নন, উনি তো মনোবিদ নন। একজন মনোবিদ না হওয়া সত্ত্বেও উনি কি করে কাউকে মানসিক রোগী আখ্যা দেন? আমার তো মনে হয় এটা অত্যন্ত অপমানজনক এবং বোধহয় আপনার ওপরই স্যার সমস্ত কিছু, এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি যে আপত্তিজনক শব্দগুলো ব্যবহার করেছেন ওগুলো যদি উইথড্র না করেন তাহলে প্রতিবাদ স্বরূপ আমি এখান থেকে ওয়াকআউট করে যেতে বাধ্য হব। আপনি ডাক্তারবাবুকে মানসিক রোগী বলতে পারেন না। স্যার, আমি ওনাকে কেন মানসিক রোগী বলেছি তার ব্যাখ্যা তো আপনাকে দিলাম স্যার। অবজেকশন ইওর অনার। আমরা বোধহয় কিছুতেই ওনাকে এটা বোঝাতে পারছি না, আমার বিপক্ষীয় বন্ধু কিছুতেই বুঝতে পারছেন না। কিছু একটা হবে যে উনি একজন উকিল, উনি কোনো মনোবিদ নন, উনি কাউকে মানসিক রোগী আখ্যা দিতে পারেন না, এবং সেটাও আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে। এর জন্য ওনার ক্ষমা প্রার্থনা করা উচিত। আপনি আপনার ভুল সংশোধন করুন। স্যার, যদি আমি ভুল শব্দ প্রয়োগ করে থাকি তাহলে আই এম ভেরি সরি স্যার। অবজেকশন ইওর অনার। আপনি ওনার শব্দ চয়নগুলো খেয়াল করুন। উনি ওনার বক্তব্যের মধ্যে কিন্তু এখনো সংশয় রাখছেন। উনি নিজে মুখে বললেন যদি, তাই তো? যদি উনি কোনো ভুল শব্দ প্রয়োগ করে থাকেন তার জন্য উনি ক্ষমা প্রার্থী। ওনার সংশয় প্রকাশ পাচ্ছে এই কথাটার মধ্যে, কিন্তু আদালত কক্ষে আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে জানি, এইটুকু বুঝেছি এবং শুনেছি যে উনি ইচ্ছাকৃতভাবে এই শব্দগুলো ব্যবহার করেছেন, এবং এই ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করার জন্য আমি আবারও বলছি ইওর অনার, ওনার ক্ষমা চাওয়া উচিত। আপনি যদি শব্দটি প্রত্যাহার করুন। ওকে স্যার, আমি ভুল শব্দ প্রয়োগ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মা, আর মনে হচ্ছে আশা নেই গো। মানে দেখছিস না আমাদের উকিল বুড়িটাকে জেরায় জেরায় একেবারে দিশেহারা করে দিচ্ছে, আর তুই বলছিস আশা নেই। আর তাছাড়া কালকে আমাকে মিনে কি বললো তো যে বুড়িটাকে এমন একটা কথা জিজ্ঞেস করবে যার ফলে এই কেসটাই পুরো ঘুরে যাবে, দেখিস। জানি না মা, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার ভালো লাগছে না গো। কি করে ভালো লাগবে? কে বলেছিল তোমাকে ওই ছেলেটাকে বিয়ে করতে, যার জন্য আমাদেরকে রোজ এসে কোর্টে বসে থাকতে হচ্ছে? জানি তো, এখন তো তুমি এইসব কথা বলবে আমাকে। কেন বলবো না মিমি? তুমি তো বিয়ে করার জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাওনি ওই ছেলেটা ছাড়া। শোন, ওই ছেলেটা না শুধু তোর জীবনটারই 12টা বাজায়নি, আমার জীবনটাও শেষ করে দিচ্ছে, আমার সংসারটা ভেঙে দিচ্ছে। কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছো মা? যাও, তুমি চলে যাও, তুমি বাপিকে। এই একদম চুপ, বেশি ন্যাকামি করিস না। এখন চুপ করে শোন এখানে কি হচ্ছে। পুণ্যলক্ষ্মী দেবী, এবার আপনি বলুন তো, আপনি আপনার নাতনিকে মানুষ করেছেন তো? সে কথাই তো বললাম, আগেও তাই বলেছি, এখনো তাই বলছি, ভবিষ্যতে তাই করব। আমি আপনাকে বলছি, আমি ঠিক যতটুকু জানতে চাইবো আপনি ঠিক ততটুকুই উত্তর দেবেন এবং যথাযথ উত্তর দেবেন। আপনি যদি একই কথা 5 বার জিজ্ঞাসা করেন তাহলে আমি 5 বার একই রকম যথাযথ উত্তর দিব কি করে?
একই কথা 5 বার বলার সময় আমার ভেতর বিরক্তির সৃষ্টি হইতেই পারে। আমি যতবার জিজ্ঞেস করব আপনি ততবারই উত্তর দিতে বাধ্য। কেন আমি কি করছি? কোন আমি কি করছি? চুরি করছি না ডাকাতি করছি? আপনি যেভাবে জিজ্ঞাসা করবেন, 1000 বার জিজ্ঞাসা করলে 1000 বারই আমার কইতে হবে। আপনি ওনাকে পরবর্তী প্রশ্ন করুন। ওকে স্যার। তাহলে আপনি বলছেন যে আপনি আপনার নাতনিকে আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন এবং আপনার নাতনি সেই শিক্ষায় তার জীবনকে এগিয়ে নিয়ে গেছে, এখনো যাচ্ছে। তাই যদি হয় তাহলে পুণ্যলক্ষ্মী দেবী এবার একটা প্রশ্নের উত্তর দিন তো। সেদিন শালুক আপনার সঙ্গে দেখা করতে এসেছিল সেই রাতে, যখন সে আবিরকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই আবির, যে আবিরের ঘরে একটা ফুটফুটে সুন্দর বউ আছে, যে শালুকের সঙ্গে আবিরের ছাড়াছাড়ি হয়ে গেছে, যে শালুক এই ছাড়াছাড়ি কথা মেনে নিয়েছে, যে শালুক ঐশ্বর্যকে কথা দিয়েছে যে ঐশ্বর্য জীবনে সে ঢুকবে না, সে ঐশ্বর্য স্বামীর জীবন আর ঢুকবে না। সে কথা দেয় যে ঐশ্বর্য এবং আবিরের জীবনে ঢুকে সে ওদের সংসার নষ্ট করবে না। তারপর সে আবিরকে নিয়ে পালিয়ে যায়, শালুক আবিরকে নিয়ে পালিয়ে যায়। সেদিন যাওয়ার আগে শালুক আপনার সঙ্গে দেখা করতে এসেছিল কি আসেনি? হ্যাঁ, আসছিল। তাদের আপনি কি বলেছিলেন? তাদের আপনি যেতে ইন্ধন দিয়েছিলেন, এই কথা আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ, ওরা আলাদা থাকতে চাইছিল, কিন্তু আবির কইছিল যে শালুক যদি তার জীবনে না থাকে সে মরে যাব। আর শালুকের কাছে তার স্বামীর জীবনের দাম ছিল অনেক বেশি। তাই আমি একজন মাইয়া হইয়া আরেকটি মাইয়ার তার স্বামীর প্রতি এই দরদ, এই ভালোবাসা আমি কি বুঝি নাই? তাই আমি ভাবছিলাম থাক না, ওর জীবনের দাম ও দিব, ওরা সুখে শান্তিতে থাকুক, এটাই চাইছিলাম। আমার মনে হয়েছিল যে আবির দাদু ভাইকে বাঁচায় রাখার জন্যে শালুক যা করছে ঠিকই করছে, এবং যেটা শালুক করছে সেটা তার উচিত করা। তাই আমি আবির দাদু ভাইকে বাঁচানোর জন্যে ও আলাদা থাকতে কইছিলাম। দেখুন স্যার, দেখুন, তাহলে আমি আপনার সামনে প্রমাণ করতে পারলাম যে পুণ্যলক্ষ্মী দেবীর ইন্ধনে শালুক ঐশ্বর্য স্বামীকে কেড়ে নিয়ে লুকিয়ে সবার অজান্তে, সবার অজ্ঞাতে, ছদ্ম পরিচয়ে অন্য জায়গায় বাস করছিল। স্যার, এবার তাহলে আপনি কি বলবেন স্যার? আমার এই জিজ্ঞাসাবাদের পর এই কেসের সত্যটা পাল্টে গেল, হ্যাঁ কি না? যে মেয়েটির কাছ থেকে, যে কিনা শালুকের বোন বা দিদি, সেইটি মেয়েটির কাছ থেকে তার স্বামীকে কেড়ে তাদের পরিবারের একটি ছেলেকে লুকিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে ছদ্ম পরিচয়ে দিনের পর দিন স্বামী স্ত্রী হিসেবে কাটানো শালুকের কি উচিত হয়েছে স্যার? ভেবে দেখুন স্যার, সেই সময়টায় আবিরের পরিবারের লোকজনের মানসিক অবস্থা এবং ঐশ্বর্যর মানসিক অবস্থাটা যার একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবেন স্যার। স্যার, শুধু এটাই নয়, আরেকটা ব্যাপার আছে। ঐশ্বর্যকে শালুক বলেছিল ঐশ্বর্য এবং আবিরের মধ্যে শালুক আর থাকবে না, শালুকের কোনো ছায়া তাদের মধ্যে পড়বে না, শালুক তার নিজের মতো থাকবে। সেই কথা ঐশ্বর্য বিশ্বাস করেছিল স্যার। ঐশ্বর্য সেই কথা বিশ্বাস করে শালুককে ক্ষমা করে দিয়েছিল তার অন্যায় অধিকার প্রয়োগ করার জন্য। তারপরেও ঐশ্বর্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে শালুক
হাসপাতাল থেকে ওই শালুক স্যার হাসপাতাল থেকে ঐশ্বর্য স্বামীকে লুকিয়ে ছদ্ম পরিচয়ে সবার অজান্তে অন্য একটি গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করে। এই যে হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হলো, ছুটি না নিয়ে, কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা না করে, এতে আমি মনে করি আবিরের স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে। স্যার, ক্ষতি হওয়ারই তো কথা। স্যার, এরপরেও কি আপনি মনে করেন স্যার শালুকের প্রতি আমাদের সহানুভূতিশীল হয়ে কথা বলা উচিত? অবজেকশন ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দু চারটে কথা বলতে চাই। আজ আর কথা বলার কোনো সময় হবে না। আমার যা শোনার ছিল আমি শুনে নিয়েছি। যা গ্রহণ করবার গ্রহণ করেছি, যা বর্জন করবার বর্জন করেছি। আজ কোর্টের অধিবেশন এখানেই মুলতবি রইল।